This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতি একটা বিষম বস্তু, সেখানে সংঘাত থাকে আমরা জানি, সৌজন্যও থাকে, কথা বলার অপেক্ষা রাখে না। আজ কি বিশেষ দিন, সাধারণতন্ত্র দিবস। এই সাধারণতন্ত্র দিবসের বিকেলে রাজভবনে চা চক্র বসে, আপনারা প্রায় প্রত্যেকেই জানেন। গণ্যমান্যরা সেখানে উপস্থিত থাকেন, একটা এলিট ব্যাপার। রাজ্যপালের সেই চা চক্রে মুখ্যমন্ত্রীও কিন্তু আসেন। সৌজন্যের চা চক্রে মুখ্যমন্ত্রী আজও গিয়েছিলেন, কিন্তু তাল সেখানে কেটেছে। আজ আবারও সংঘাত গোড়াতেই। কলকাতা পুলিশের ব্যান্ড প্রতিবারই চা চক্রে থাকে, কিন্তু এবার সেই ব্যান্ডকে ঢুকতে বাধা। মুখ্যমন্ত্রী খুব রেগে গেলেন। চা চক্রে যোগ দিতে গিয়ে সেই খবর মুখ্যমন্ত্রীর কানে যায়, তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তিনি। ভৎসনা করলেন রাজভবনের ওএসডিকে। পরে অবশ্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাজভবনে ঢুকতে পেরেছে পুলিশ ব্যান্ড। প্রজাতন্ত্র দিবসে রাজভবনের অ্যাটম অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী দেখলেন কলকাতা পুলিশের ব্যান্ড অনুপস্থিত, আর তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করলেন। মূলত প্রজাতন্ত্র দিবসের দিনে অ্যাটম অনুষ্ঠান হয়ে থাকে রাজভবনে, যেখানে মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন যারা আইএস থাকেন তারা এবং ডিজি কলকাতা পুলিশ কমিশনাররা হাজির থাকেন এবং বিভিন্ন অতিথিরা আসেন। সেখানে এর মুখ্যমন্ত্রী এসে দেখেন যে এসএসবির দুটি ব্যান্ড পারফর্ম করলেও কলকাতা পুলিশের ব্যান্ড, যাকে প্রত্যেক বছর তিনি দেখতে পান, তারা গড়হাজির রয়েছেন। স্যান্ডেলে এই গোটা ঘটনাটা বর্ণনা দিলেন কুণাল ঘোষ। লিখলেন, কলকাতা পুলিশের ব্যান্ড নেই কেন? রাজভবনের অনুষ্ঠানে ঢুকেই প্রশ্ন মুখ্যমন্ত্রীর। শেষমেশ অবশ্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জট কেটেছে। রাজভবনে ঢুকতে পেরেছে কলকাতা পুলিশের ব্যান্ড, পারফর্মও করেছেন তারা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ব্যান্ড সঙ্গীত শুনলেন রাজ্যপালও। কেন হয়েছে? যেখানে এসএসবির ব্যান্ড রয়েছে তাতে তার আপত্তি নেই, কিন্তু কলকাতা পুলিশ, যেটা পশ্চিমবঙ্গের এবং কলকাতার মধ্যে রাজভবন উপস্থিত, সেখানে কলকাতা পুলিশকে কেন ব্রাত্য রাখা হলো সেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। যদিও পরবর্তী ক্ষেত্রে রাজভবনের তরফ থেকে যেটা অলিখিতভাবে জানানো হয়েছে, পুরো বিষয়টিরই ভুল বোঝাবুঝির কারণে হয়েছে, এটার মধ্যে কোনো রকম ইন্টেনশন ছিল না। শেষমেশ মেঘ কেটেছে রাজভবনের চা চক্রে, কিন্তু বনের রাজা, ওদিকে আবার সিঁদুরে মেঘ জঙ্গলমহলে, সেখানে বাঘের ভয়। জঙ্গলের শাখে শাখে পাখি থাকে আমরা জানি, আর থাকে বাঘ, কিন্তু সুন্দরবন নয়। এখন এই ডোরা কাটা ঘুরে বেড়াচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের বনে। বাঁকুড়ার সারেঙ্গা ছেড়ে বাঘ ফিরেছে 12 মাইলের জঙ্গলে। এই দেখুন, সে ছবি দেখাচ্ছি, পাগমার্ক, বাঘের পায়ের ছাপ। এলাকায় একটি ঝোড়ার কাছে এই পায়ের ছাপ পাওয়া গিয়েছে। যে বলে যেখানে বাঘের ভয় সেখানে সিটিয়ে জঙ্গল লাগোয়া গ্রামের মানুষজন ঘুম থেকে উঠেই বাঘের মুখোমুখি। সুতানের এক গ্রামবাসী এমনটাই তিনি দাবি করেছেন। সকাল 7টার সময় দেখেছি, মানে যারা আমাদের গ্রামের মানুষ, মানে সকালে ভোরের দিকে দিয়ে এসেছিল, তো তারা সকালে দেখেছে সাপটা। কি মনে হচ্ছে পায়ের ছাপগুলো? সাপটা দেখে তো মনে হচ্ছে এটা বাঘের ছাপ, মানে বড়ই দেখা যাচ্ছে, এবং এটা বড় বাঘ মনে হচ্ছে। ঠিক আছে, ছোট বাঘ না, এটা বড় বাঘই মনে হচ্ছে। কিছু একটা জন্তু থাবা দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত সেটা চিহ্নিত করতে পারা যায়নি। তবে ফরেস্ট ডিপার্টমেন্ট এসছে, থানার থেকেও এসছে আধিকারিকরা, তারা যাচাই করছে যে এটা কিসের থাবা। সম্ভবত সবাই বলছে যে বাঘের থাবা, এটা হয়ে বাঘ জঙ্গলের রাস্তা হয়ে গেছে, তো এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারা যাচ্ছে না যে এটা কিসের থাবা। আচ্ছা, বারবার বাঘ কেন চলে আসছে বলুন তো লোকালয়? এই তো সেদিন, দিন চারেক আগে প্রশ্নটা মুখ্যমন্ত্রী স্বয়ং তুলেছেন। সেই আলিপুর দুয়ারের প্রশাসনিক সবাই কিন্তু মুখ্যমন্ত্রী প্রশ্নটা তুলেছিলেন। বাঘ পালিয়ে এসে কেন রোজ রোজ খেতে পায় না, খাবার দেয় না, আর ধরার সাথে সাথে গ্রামগুলো ভয়ে কাঁপে, আর যেই ধরা হলো সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো, এক্ষুনি ফেরত পাঠাও। আরে ফেরত সঙ্গে সঙ্গে আমরা পাঠিয়ে দিলাম না হয়, তা তুমি তোমার বাঘকে সামলাতে পারছো না কেন? ওটা ম্যাম প্রথমবার টাইগার কনজারভেশন অ্যাক্টে প্রথমবার সেন্ট্রাল গভর্নমেন্ট পাওয়ার এক্সারসাইজ করে স্টেট গভর্নমেন্টকে ডাইরেকশন দিয়েছে, কোনোদিন ডাইরেকশন আসেনি উড়িষ্যাকে ফেরত দাও। আচ্ছা, ডাইরেকশন আসলে এবার যখন বাঘ আসবে না, বলো তোমার লোক পাঠিয়ে রেস্কিউ করো।
যেখানে বাঘের ভয়, বাকিটার বললাম না। সেদিন মুখ্যমন্ত্রী প্রতিবেশী রাজ্যের কোর্টে বল ঠেলেছিলেন, সেটা তো জঙ্গলের ভয়। কিন্তু শহরেও তো ভয় আছে। কিসের ভয়? হেলে পড়ার ভয়, বিভৎস সেই ভয়। চোখ খুলে তাকালে সে ভয় দেখতে পাওয়া যাচ্ছে। বাঘাযতীন, ট্যাংরা, সল্টলেক, তপসিয়া, একের পর এক হেলে পড়া বাড়ির ছবি। ভয় হবে না বলুন তো? প্রশ্ন হচ্ছে হেলে পড়ছে কেন, কি কারণ? এবং খুব স্পেসিফিক্যালি যদি জিজ্ঞেস করি দায় কার, তুললাম সে প্রশ্ন। হেলে পড়া বাড়ি তো প্ল্যানের আগে হেলে না। হেলে পড়া বাড়ি প্ল্যানের আগে হেলে না, তাদের পাইলিং থাকে। কারণ কর্পোরেশন তো ইঞ্জিনিয়ারিং সেকশনটা দেখে না। এই বাড়িগুলোর দেখার দায়িত্ব হচ্ছে যারা স্যাংশন নিয়েছে, যারা ইঞ্জিনিয়ার, যারা এলবিএস, যারা দায়িত্ব নিয়েছেন বাড়িটা তৈরি করার, আমরা দেখাশোনা করব এবং তৈরি করব। কর্পোরেশনের প্ল্যানের মধ্যে যারা তাদের সেই অঙ্গীকার করেছেন তাদের দায়িত্ব। কর্পোরেশনের তো দায়িত্ব না প্রত্যেকটা বাড়ি তার নিচে কি আছে না আছে দেখার। শুনলেন মহানাগরিক কি বলছেন, কি বুঝলেন আপনারা? পুরসভার কোনো ভূমিকা নেই, পুরোপুরি দায় ঝেড়ে ফেললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আর যত দায় নির্মাণের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারদের। কিন্তু হেলে পড়া বিপদ কি হেলায় এভাবে উড়িয়ে দেওয়া যাবে বলুন তো? হেলাবাড়িতে সাক্ষাৎ বিপদ। বাঘাযতীন, ট্যাংরা, সল্টলেকের পর তপসিয়াতেও একই ছবি। বাড়ি যখন বহুতল হচ্ছে তার দুটি বাড়ির ব্যবধান থাকছে না, এবং যার ফলে কোনো কারণে একটি বাড়ি আরেকটি বাড়ির দিকে হেলে পড়ছে। এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা তপসিয়া এলাকা, এবং আমি সেখানকার ছবি দেখাবো যেখানে দুটি বাড়ি হেলে পড়ে একটা আরেকটার কাছাকাছি এতটাই চলে এসছে যে সেখানে লোহার বিম দিয়ে আটকে রাখতে হয়েছে যাতে আরেকটি বাড়ির ওপরে ভেঙে না পড়ে। তাহলে হেলে পড়ার দায় নির্মাণের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারদের। ইঞ্জিনিয়ার, যারা এলবিএস, যারা দায়িত্ব নিয়েছেন বাড়িটা তৈরি করার, আমরা দেখাশোনা করব এবং তৈরি করব। কর্পোরেশনের প্ল্যানের মধ্যে যারা তাদের সেই অঙ্গীকার করেছেন তাদের দায়িত্ব। কর্পোরেশনের তো দায়িত্ব না প্রত্যেকটা বাড়ি তার নিচে কি আছে না আছে দেখার। তাহলে কর্পোরেশনের দায় নেই? বাড়িগুলোর মধ্যে প্রাণ সঞ্চয় হয়েছিল, সেগুলো বেঁকে গেছে। এটা ছাগলের মতন কথা যদি কেউ বলে সেটা ঠিক হয় না। ক্লিন চিট দিচ্ছেন ববি হাকিম, যাদের গাফিলতি। আরে ওতে যার কথা বলছেন হাকিম, সে চোর একটা। সে তো হাকিম মানে বুঝে চোর একটা। সারা কলকাতা চুরি করছে, দিদিকে ভাগ দিচ্ছে, তাই বাড়ি হেলছে। সবই হেলবে আগামী দিনে, সরকারও হেলে যাবে আগামী দিনে। বাড়িগুলোর মধ্যে প্রাণ সঞ্চয় হয়েছিল, সেগুলো বেঁকে গেছে। এটা ছাগলের মতন কথা যদি কেউ বলে সেটা ঠিক হয় না, একেবারে ঠিক হয় না। কেউ না কেউ তো দায়ী। কে দায়ী? শুনুন, যে সরকারটাই হেলে গেছে তারা বাড়ি বাঁচাবে কি করে? যার চেয়ারই নড়ে গেছে তারা আবার বিল্ডিংয়ের কথা কি বলবে? বাড়ি একতরে পড়লে হবে না, সরকারটাকে ফেলতে হবে, তবে বাংলায় শান্তি আসবে। বাংলার যে উন্নয়ন সেটা আটকে আছে, সেটা এগোবে। দায় ঝাড়লেন মেয়র, ওদিকে আবার শোকজও করছেন। ইঞ্জিনিয়ারদের যাদের রোস্টার ডিউটি ছিল কোনো শোকজ করা হচ্ছে? না, সবাইকার রোস্টার আমি দেখেছি যে মোটামুটি সবাই রোস্টার মেনটেন করছেন। এরকম কেউ নেই যে রোস্টার মেনটেন করছেন না। দেখুন, পয়সা পৌঁছলে আর উনি কাকে আর শোকজ করবেন আর কাকে কি করবেন? পয়সা পেলে সব চুপচাপ। কয়েকজন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তাদের তো ওই গাফিলতির জন্য, যে তারা যখন বেঁকে যাচ্ছে বলছে না, এটা কিছুজনের আছে গাফিলতি। না, রোস্টারে নেই। তবে দেরিতে হলেও ঘুম ভেঙেছে, কথা বলতেই হয়। তার কারণ বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ পুর নগর উন্নয়ন দপ্তর এবং কলকাতা পুরসভারও, মানে ফিরহাদ হাকিমের। তিনি পুর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী আমরা জানি, আবার তিনি মেয়র। বাড়ি নির্মাণের ক্ষেত্রে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে বহুতল তৈরিতে ছাড়পত্র নিতে হবে একাধিক বিষয়। তবে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে কোথায়? সয়েল টেস্টিং, মাটি পরীক্ষায়। কিন্তু সেখানেও তো ছিপ নিয়ে গেল বোয়াল মাছে। কেন বলছি দেখুন। এবং আমরা যেহেতু কলকাতায় সয়েল টেস্টের উপর বেশি জোর দিই, আগে এইটা হতো না, সয়েল টেস্টটা এত উপর জোর দেওয়া হতো না, তাই পুরনো দিনের অনেকগুলো বাড়ি এরকমভাবে হেলে পড়েছে। মেয়রের মুখে সয়েল টেস্ট, সঙ্গে আগের আমলের হেলে পড়া বাড়ি।
মেয়র বললেন, আর সেই বল ধরে এগোলেন কুণাল ঘোষ। শাসক নেতার হাতিয়ার দলের মুখপত্রের প্রতিবেদন। জাগো বাংলা পত্রিকা খুব স্পষ্টভাবে দুটি বাড়ির ছবি বসিয়েছে। দেখুন তো, 12 সি ক্যামাক স্ট্রিট, 12 সি ক্যামাক স্ট্রিট দুটি বাড়ি হেলে জুড়ে আছে এবং গত 49 বছর ধরে এরা এইভাবে জুড়ে আছে। 49 বছর। পরের দুটো বাড়ি জুড়ে আছে 90/1/2 চৌরঙ্গি রোড। এরা 45 বছর ধরে হেলে আছে। সিপিএম কি করছিল? শাসকের নিশানায় বাম আমল, আর পাল্টা সুজনবাবুর নিশানায় মেয়র। জলা বুঝিয়ে করা হয়েছে, সেই কারণে দায়ী। স্ট্রাকচারের দায়, যে জিনিসপত্র দিয়ে বানানো হয়েছে, কাঠবাড়ি খাওয়া হয়েছে, তার দায়। যেটাই দায় হোক না কেন, এই দেখভাল করার জন্যই তো কর্পোরেশন, দেখভাল করার জন্যই তো মেয়র। একের পর এক জলাভূমি বন্ধ হয়ে যাচ্ছে। আমি তো সোশ্যাল মিডিয়াতে টুইটও করেছি এর আগে, ওনার বাড়ির কাছে একদম জলাভূমি ভরাট হয়ে ওখানে বাড়ি হচ্ছে। আপনি জান, আজকেও চলছে, কেউ বন্ধ করেনি, বন্ধ করবেন না, পয়সা পাচ্ছেন উনি। নিয়ম যে মানা হয়নি, সেই জলাজমির হাতে গরম উদাহরণ মিলল ঠাকুরপুকুরে, 126 নম্বর ওয়ার্ডে নারায়ণ রায় রোডে। পুকুর ছিল, কয়েকদিন আগে এই পুকুর ভরাটের কাজ শুরু হয়েছিল এবং দেখা যাচ্ছে যে মাটি পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়, অর্থাৎ লেবার দিয়ে এই পুকুর কোনো এক অসাধু ব্যবসায়ী ভরাট করছিল এবং পরবর্তীকালে যখন ঠাকুরপুকুর থানা খবর পায়, এসে যারা এই ভরাটের কাজ করছিল তাদেরকে আটক করে। আপাতত বন্ধ জলা ভরাটের কাজ। দিন দুয়েক আগেই তো বলেছিলেন মেয়র। জলাশয় আমাদের সবকটার রেজিস্ট্রি হয়ে গেছে, সেই জলাশয়ের মধ্যে প্ল্যান স্যাংশন হবে না। আর সেকেন্ড হচ্ছে যে জলাশয়গুলো আমরা থানাকে লিস্ট পাঠাচ্ছি, প্রত্যেকটা থানা, আপনার থানায় আপনার কতগুলো জলাশয় আছে সেটা দেখার দায়িত্ব আপনার। আপনিও দেখুন, যদি কোনো ফিল আপ হয় কর্পোরেশনকে সাথে তাহলে মেয়রের নির্দেশের পরেও ঠাকুরপুকুরে জলা ভরাট কি করে, প্রশ্ন তো উঠবেই। জলাশয় বুঝিয়ে পুরো শহর উঠেছে, বাড়ি নয়। এরকম হাজার হাজার বাড়ি সমস্ত জেলাতে আছে, যাতে কোনো নিয়ম কানুন মানা হয়নি। আর এটা এমনি হঠাৎ হয়ে গেছে নয়, এই সরকার আসার পরে এটা গতি পেয়েছে এবং এদের লোকেরাই এই অবৈধ নির্মাণের পেছনে, এবং তার যে অর্থ সেটা সর্বোচ্চ স্তর পর্যন্ত যায়। তার বিরুদ্ধে তদন্ত হোক। হাজার হাজার কোটি টাকা সে মালিক হয়েছে দিদির দয়াতে। তাই তো বাড়ি হেলে পড়ছে, শুধু নয়, গোটা কলকাতার জলাভূমি সব দখল হয়ে গেছে। ঠাকুরপুকুরে জলা ভরাট আটকানো গিয়েছে, আর অন্য জায়গায় তবে কি জলা জমিতে নির্মাণের কারণেই হেলে পড়ছে বহুতল? এরকম হেলে পড়া বাড়ি সারা ভারতবর্ষে অনেক আছে। হরিয়ানাতে একটা সংস্থা আছে তারা সারা ভারতবর্ষে এক্সপার্ট হচ্ছে হেলে পড়া বাড়ি ঠিক করা। তাদের সাথেও আমাদের যোগাযোগ হয়েছে, তারাও শিগগিরই কলকাতায় আসছে। এখতিয়ার অত্যন্ত গভীর একটা শব্দ। মোদ্দা কথা হলো এখতিয়ার। একাধারে মেয়র তিনি, আবার তিনি পুরো নগর উন্নয়ন মন্ত্রী। হরিয়ানার সংস্থাকে কলকাতায় ডেকে আনছেন ফিরহাদ হাকিম। সেই এখতিয়ার তাঁরই রয়েছে। দেখুন, এখতিয়ার মানে আমরা জানি অধিকার, মানে কর্তৃত্ব প্রয়োগের একটা পরিসর, একটা গণ্ডি, যেখানে এই অধিকার প্রয়োগ করা যায়, কারো কারোর উপরে অধিকার দেখানো যায়। আর সেই কর্তৃত্বই ব্যবহার করলেন স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম। তিলোত্তমার বাবাকে তিনি এখতিয়ারের পাঠ শেখালেন। উনি কি দেখেন, আমরা অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি। ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে। কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। মেয়ের শোকে এখতিয়ার বহির্ভূত কিছু বলা উচিত নয়। এখতিয়ারের এই সহজ পাঠ দিচ্ছেন ফিরহাদ হাকিম। কেন? 20 তারিখ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেছে শিয়ালদা কোর্ট, আপনারা জানেন। আর তারপর থেকেই বিষয়টা চলছে, যাবজ্জীবন নয়, ফাঁসি চাই, ফাঁসি চাই। রাজনীতির তরজা এই চাই নিয়ে তুঙ্গে। আবার এরই মধ্যে শনিবার একটি মন্তব্য করে বসেন তিলোত্তমার বাবা। মন্তব্য করেন তিনি, করে বসেন না, তিনি করেন মন্তব্য, কনসিয়াসলি করেন। আর তারই পাল্টা এবার ফিরহাদ হাকিম। কি পাল্টা? তিনি এখতিয়ারের পাঠ শেখাচ্ছেন তিলোত্তমার বাবাকে। ওটা করা উচিত যে, আমি তো আবার বলছি, রায়ের যে কপিটা ভালো করে যদি মুখ্যমন্ত্রী পড়েন, আমি যদি
মানে আমার সেই ক্ষমতা নেই। যদি সৎ কোনো লোক মুখ্যমন্ত্রী হতো তাহলে সে পদত্যাগ করত। তার পুলিশে তার প্রশাসনের বিরুদ্ধে যেভাবে জজ আঙুল তুলেছেন তাতে তার পদত্যাগ করা উচিত। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। আমার বিরুদ্ধে যখন মন্তব্য করবেন আশা করি শিয়ালদা, আমি যে কথাটা বলছি বারবার করে, শিয়ালদা কোর্ট যে রায় দিয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে এবং যে রায়ের কপিগুলো দিয়েছে 172 পাতা, সেটা উনি একটু ভালো করে দেখে নিই। এবং কালকে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছি ওই রায়ের কপির ওপর বেস করে কোনো ভুল করিনি আমি। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন। এটা তো উনি প্রতি কথাই বলেন, এটা বললাম তো এখতিয়ারটা যে কি জিনিস। আজকে প্রজাতন্ত্র দিবসে ওনার কাছে আমি শিখবো না, একটু প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা এবং শিক্ষা আছে আমার, এই কথাটা ওনার থেকে শিখবো না আমি। সোমবার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে মঙ্গলবারই 7 তারিখে হাইকোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার। এজলাসে রাজ্যের করা মামলার এখতিয়ার নিয়েই কিন্তু প্রশ্নটা উঠল। ইতিমধ্যে সিবিআইও হাইকোর্টে মামলা করেছে, কালই তার শুনানি রয়েছে, আবার কালই শুনানি রয়েছে রাজ্যের করা মামলার এখতিয়ার এবং গ্রহণযোগ্যতা নিয়ে। কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কিন্তু কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। তিলোত্তমা মামলার রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে রাজ্য, আর এই মামলা নিয়ে তিলোত্তমার বাবা মায়ের বক্তব্য শুনতে চান বিচারপতি। হাইকোর্টের মামলাটা তো হাইকোর্টের বিচারপতি তো বলে দিয়েছেন যে ভিকটিমের পরিবার ছাড়া আমি মামলা শুনতে পারবো না, এবং আমরা কি করব সেটা আমাদের লয়ারদের সঙ্গে কথা বলে, আইনজ্ঞদের যারা আমাদের আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। সঞ্জয়ের সাজা ঘোষণা হলো সোমবার, আর মঙ্গলবারই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেল রাজ্য। সেখানে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল সিবিআই। একই প্রশ্ন বিরোধী দলনেতারও। স্বাভাবিকভাবে এখানে 3 জন যেতে পারে হাইকোর্টে, আপার কোর্টে। সঞ্জয় রায়ের পরিবার যেতে পারে, ডাক্তার বোনের পরিবার যেতে পারে, সিবিআই যেতে পারে। রাজ্য সরকার বা মমতা ব্যানার্জির যাওয়ার কোনো অধিকারও নেই, সুযোগও নেই। মামলার এখতিয়ার ও গ্রহণযোগ্যতা নিয়ে সোমবার শুনানি হাইকোর্টে, তার আগে বল গেল রাজনীতির কোর্টে। অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে সেটা নষ্ট হয়ে যাবে। এগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ফিরহাদ হাকিম এই ভয় দেখানোর হিম্মত পাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী আপনি এগুলো করবেন না, এটুকু বলতে চাই। তিলোত্তমা, তার পরিবার, তাদের সকলের সঙ্গে আমরা আছি। দুর্নীতি দুষ্কৃতির রাজত্বের মাথায় ফিরহাদ হাকিমরা আছে, সেই কারণেই অভয়ের বাবার পাশে দাঁড়ানোর কোনো মনোভাব তাদের নেই। তার বাবার আকুতি সত্ত্বেও ওরা পাশে দাঁড়ালো না। আমি বলছি ববি হাকিমের নিজের এখতিয়ারটা বোঝা উচিত। যার একজন ডাক্তারি পাস করা মেয়ে, যুবতী মেয়েকে গণধর্ষণ করে হত্যা করা হয়, আর সেটা যখন চাপা দেওয়ার চেষ্টা করে যে সরকারের, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। দেখুন, ওনারা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্ররোচিত হয়ে বিবৃতি দিচ্ছেন। তথ্য প্রমাণটা ঠিক ছিল বলেই তো মাননীয় বিচারক তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেছে। এবং কালকে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছি ওই রায়ের কপির ওপর বেস করে কোনো ভুল করিনি আমি। এখনো বলছি ওই যে রায় মুখ্যমন্ত্রী পড়ে তার ওই পদে থাকার অধিকার নেই। তো এই অসংলগ্ন কথা দিয়ে লোক খেপানো এবং এই যারা অন্ধ তৃণমূল বিরোধী শক্তি তাদের মুখপাত্র হয়ে তাদের সাজিয়ে দেওয়া বিবৃতিগুলো বলছেন, তো এইটা তো আপত্তি। ওনার কথার উত্তর দিতে সত্যি কথা কি বলবো, ওনাকে আমি মানুষ বলে মনে করি। সত্যি কথা পরিষ্কার, উনি আমাকে অনেক বারবার এই কথাটা বলছি, উনি নেক্সট টাইম যখন আমার বিরুদ্ধে কোনো মন্তব্য করবেন উনি ভালো করে বুঝে এবং জেনে তবেই যেন মন্তব্যটা করেন। অন্যদিকে সিনেমা এবং বিজ্ঞাপনে অভিনয়ের জন্য আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছিলেন কিঞ্জল নন্দ। পরের প্রশ্ন, আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এটা জানতে চেয়েছেন মেডিকেল কাউন্সিল। তাদের তরফ থেকে
জানতে চাওয়া হয়েছে যে অনুমতি নিয়েছিলেন কিনা কিঞ্জল নন্দ। আরে জুনিয়র ডক্টরদের কমপ্লেন আমরা কেন বলবো? সেটা রাজনীতির বিষয় নয়। জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনকে জিজ্ঞেস করুন না, ওরা কমপ্লেন করেছে, ওদের বহু সদস্য কমপ্লেন করেছে যে দীর্ঘদিন ধরে যদি কেউ অন্য কাজ করে বেড়ায় তো তাহলে তার ঠিকঠাক থাকছে না, মানে ঠিক কাজে সময় দিচ্ছে কিনা। মুখ্যমন্ত্রী সে একটা স্বৈরাচারী শাসক, যেহেতু তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে তাদেরকে বদলা নিতে চাইছে। এটা একটা নিকৃষ্ট মানের প্রতিহিংসা রাজনীতি। এটা রাজ্য সরকারের একেবারে শুধু প্রতিহিংসা বলবো না, অসভ্যতা, একেবারে অসভ্যতার নিদর্শন। সে ওখান থেকে অভিনয়ে গেছে, তো এর জন্য তাকে খুঁজে বার করে কোন ফ্লসটা ধরা যায় সেটা চেষ্টা করছে। অথচ আছে, পর্দায় আছে, হাসপাতালেও আছে, বিজ্ঞাপনের স্টিলে আছে, সেই সময় হাসপাতালে আছে, ছাত্রাগাছির বাড়ির বহুতলে আছে, সেই সময় আবার হসপিটালেও কাজ করছে, ধর্ণা মঞ্চে বিপ্লব করছে, সেই সময় হসপিটালেও আছে। তো এটা নিয়ে জুনিয়র ডাক্তারদের একাংশ কমপ্লেন করেছে, খোঁজ নিচ্ছে, তাতে লাফালাফির কি আছে? পিজিটি কিঞ্জল নন্দের হাজিরা ৮০% রয়েছে কিনা, পিজিটি হিসেবে সরকার থেকে কত স্টাইপেন্ড পান, এর আগে স্বতঃপ্রণোদিতভাবে তা জানতে চেয়ে চিঠি দেয় রাজ্য মেডিকেল কাউন্সিল। আমরা যে আন্দোলন করেছি, যে ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করেছি এবং স্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্গঠিত করার জন্য, সাফাই করার জন্য যে যে দাবিগুলো রেখেছিলাম এবং যে যে বিষয়ে আন্দোলন করেছি সেগুলোতে আমরা খুব আশাই করেছিলাম, এটা আমাদের প্রত্যাশাই ছিল যে এই ধরনের আক্রমণ খুব স্বাভাবিক। আসফাকের ওপর হয়েছে, এখন আমার ওপর হচ্ছে, পরবর্তীকালে আরও কারোর ওপরও হবে। আমি নিয়ম বহির্ভূত কোনো কাজ করিনি। আফটার ডিউটি আওয়ার্স আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমি সেটাকে প্রচার করে আমার ডাক্তারি জায়গায় বাড়তি কোনো সুবিধে নেওয়া বা বলুন প্রাইভেট প্র্যাকটিস করা বা পেশেন্ট আনা, এই কোনো কিছু করিনি, কারণ আমি প্রাইভেট প্র্যাকটিস করিই না। আমি অভিনয় জগতে বহুকাল ধরে আছি, থিয়েটার করি অনেক আগে থেকে, ডাক্তারিতে চান্স পাওয়ার আগে থেকে থিয়েটার করি, সিনেমা করি এই আরজি করে আসার আগে থেকে। এখন বিষয়টা যেটা হচ্ছে যে কর্তৃপক্ষকে জানতে চেয়েছে, তারা নিশ্চয়ই জানাবেন, এটুকু আমি বলতে পারি। আমি নিয়ম বহির্ভূত কোনো কাজ করিনি। যে সন্দীপ ঘোষ, যার নামে এত আর্থিক দুর্নীতির অভিযোগ, বা যিনি অধ্যক্ষ থাকাকালীন আরজিকর মেডিকেল কলেজে এইরকম একটি ভয়াবহ ঘটনা, অন ডিউটি অবস্থায় একজন ডাক্তারের সাথে এই ঘটনা ঘটে যাওয়ায় দায়িত্বটা কার? অধ্যক্ষ এবং পারতপক্ষে স্বাস্থ্য ব্যবস্থার। এই দায়টা তো সবাই এড়িয়ে গেছে। একটা সন্দীপ ঘোষ যার নামে এরকম ভুরি ভুরি অভিযোগ, এবং তার যারা ছত্রছায়ায় বেড়ে উঠেছিলেন যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের বিরুদ্ধে, তাদের এগেনস্টে মেডিকেল কাউন্সিল কি করেছে, এবং যে দুজনের নামে আমাদের অভিযোগ স্বাস্থ্য দপ্তরকেও জানিয়েছি, তাদের এগেনস্ট, তাদেরও তো মেম্বার আবার মেডিকেল কাউন্সিলে, তাদের এগেনস্টে কি করেছে? চিকিৎসা গাফিলতির অভিযোগ আবার রতুয়ায় শামসি হাসপাতালে তুমুল বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। অভিযোগ, শামসিক এক যুবককে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তার ঠিকঠাক চিকিৎসা না করেই মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। এরপরই চিকিৎসায় গাফিলতিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের পরিবারের লোকজন। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে রতুয়া 1 নম্বরের বিডিও।